আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। চরম প্রতিকূলতার মধ্যেই নেপালে চলছে উদ্ধার তৎপরতা। এখনো নিখোঁজ ১,৫০০ মানুষ, মিলল ৫ শতাধিক হতভাগ্যের মরদেহ। যে কোনো সময় আবারও ভূমিধস, বন্যার আশঙ্কা। I don't know. So it's 48 hours. What are they? Where are they? Right? So. বিপর্যস্ত নেপালের নিখোঁজদের অপেক্ষায় উৎকণ্ঠা বাড়ছে স্বজনদের। সমালোচনায় অনেক নেপালের অমানবিক আচরণ, লুটপাটের অভিযোগে বেশ কয়েকজন আটক। হিমালয় কন্যার সৌন্দর্যের আড়ালে ভয়াবহ বাস্তবতা। নিয়মিত হয় বন্যা, ভূমিধস। দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষস্থল হওয়ায় অবস্থান ভূমিকম্পের রেড জোনে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। এবারে বিস্তারিত। প্রকৃতির ভয়াবহতার কাছে অসহায় নেপালের উদ্ধারকর্মীরা। কাদামাটির মধ্যেই নিখোঁজদের সন্ধানে চলছে ১৩,০০০ সেনা সদস্য ও পুলিশের নিরলস চেষ্টা। তবে সাফল্য মিলছে সামান্যই। দুর্যোগের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও চীন ও তিব্বতে নিখোঁজ ১,৫০০-এর বেশি মানুষ, ১১৯ বিদেশি সহ ৯০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৩৮ জনের মরদেহ। অন্যদিকে চীনে প্রাণ গেছে ৫ জনের। হিমবাহ ধসের স্থানটিতে পানি ও বর্জ্য জমে সৃষ্টি হয়েছে নতুন হ্রদ। ফলে যে কোনো মুহূর্তে বন্যার শঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করেছে চীন। কাদামাটির মধ্যে দাঁড়িয়ে থাকাই যেখানে কষ্টকর, সেখানে হতভাগ্যদের খোঁজে উদ্ধারকর্মীদের এই প্রাণপণ চেষ্টা। নেপালে নিখোঁজ মানুষদের খোঁজে গত ৪৮ ঘন্টা ধরে দিনরাত কাজ করে যাচ্ছে সেনা ও পুলিশের ১৩,০০০-এর বেশি সদস্য। সময়ের সাথে ক্ষীণ হয়ে এসেছে নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা। তবে এরপরও হাল ছাড়তে নারাজ উদ্ধারকর্মীরা। হেলিকপ্টার দিয়েই চলছে জীবিতদের খোঁজ। পাশাপাশি জনবিচ্ছিন্ন দুর্গম এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি ত্রাণ সামগ্রী। এছাড়া স্বজনদের কাছে অন্তত নিহতদের মরদেহ পৌঁছে দিতে চান তারা। অনেক স্থানে কাদামাটি আর ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ থাকতে পারে। বন্যার পানির তোড়ে ভেসে আসা অনেক মৃতদেহই চাপা পড়েছে বলে ধারণা করছি আমরা সেসব উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইসব ধ্বংসস্তূপের নিচে কি আছে আমরা জানি না। আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক মানুষ নিখোঁজ, তাদের অনেকেই হয়তো কাদামাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। তবে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এদিকে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। কয়েকটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বিদেশি ও স্থানীয়কে। এ অবস্থায় সব ধরনের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। যা হয়েছে ভয়াবহ। আমরা নেপালের সাথে যোগাযোগ রাখছি, সেখানে ত্রাণ পাঠাচ্ছি, তাদের সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছি। শক্তিশালী আর মজবুত ভবনগুলো যেন টুথপিকের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। এমন মর্মান্তিক ঘটনা আমি আগে দেখিনি। মানবিক সহায়তার অংশ হিসেবে আমরা $50 লাখ সহায়তা ঘোষণা করছি। এর মধ্যে $20 লাখ বিশ্ব খাদ্য সংস্থাকে এবং বাকি অর্থ বিভিন্ন অস্ট্রেলীয় সংস্থার মাধ্যমে দেয়া হবে, যাতে সাধারণ মানুষ চাইলে অনুদান দিতে পারবে। চলমান সংকটের মধ্যেই নতুন করে শঙ্কা জাগাচ্ছে সম্ভাব্য দ্বিতীয় পাহাড়ি ঢল। হিমালয় রেঞ্জে হিমবাহ ধসের স্থানটিতে পানি ও বর্জ্য জমে সৃষ্টি হয়েছে হ্রদ, যেখানে 25 লাখ ঘনমিটার পানি জমা হয়েছে। হ্রদটি বন্যা সৃষ্টির উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে এরই মধ্যে সতর্ক করেছে চীন। নেপাল চীন দুদেশ মিলিয়ে নিখোঁজ ১,৫০০-এর বেশি। নেপালের নিখোঁজের তালিকায় রয়েছে অন্তত ৩২ দেশের নাগরিক। তিব্বতেও খোঁজ পাওয়া যাচ্ছে না ২৬০ বিদেশির। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজেদের 1 মাসের বেতন প্রধানমন্ত্রী দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেপালের মন্ত্রীরা। সোমবার এই সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে মন্ত্রিপরিষদ। এরপর প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদ সচিবালয়ে যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত নেপাল চীন সীমান্তের রুসুয়াগদি, ভতেকোশি এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের সহায়তায় ব্যয় হবে এই অর্থ। দুর্গতদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্যাকেজ তৈরি করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। স্যাটেলাইট চিত্রে উঠে এলো নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত জিরং স্থলবন্দরের ক্ষয়ক্ষতির ভয়াবহতা। পাহাড়ি ঢলে জায়গাটিতে আর কোনো স্থাপনা বা অবকাঠামোর অস্তিত্ব নেই, সবই বিলীন হয়ে গেছে। প্রকাশিত একাধিক ছবিতে তা দেখা যায়। অথচ নেপাল থেকে তিব্বত হয়ে চীনে যাওয়ার জন্য ব্যবহৃত জিরং স্থলবন্দরটি ছিল অন্যতম ব্যস্ত একটি হাব। বন্দরটি দিয়ে নেপাল ও চীনের বাণিজ্যের 1/3 পরিচালিত হতো। একই দুর্যোগে বিলীন হয়ে গেছে দুদেশের সংযোগকারী একটি ব্রিজ, একটি কাস্টমস ভবন ও একটি পুলিশ স্টেশন। নেপালের দুর্যোগে নিখোঁজদের অপেক্ষায় থমকে গেছে বহু পরিবারের জীবন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, অথচ নিশ্চিত করে বলার মতো কোনো খবরও নেই। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা। নেপাল ও তিব্বতের কৈলাস পর্বত ঘিরে এই দুর্যোগে নিখোঁজ বহু তীর্থযাত্রী ও পর্যটক। তাদের খোঁজে চলছে উদ্ধার তৎপরতা, আর স্বজনদের অপেক্ষা কখন মিলবে সেই কাঙ্ক্ষিত খবর। একটা ফোন কলের অপেক্ষা, হয়তো পাশ থেকে ভেসে আসবে প্রিয় কণ্ঠটা, আমি ভালো আছি। কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও আসছে না সে ফোন। তাই আবেগ আর বাঁধ মানেনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্নেহা সুধীরের। 48 ঘন্টা হয়ে গেছে, আমার স্বামীর কোনো খবর নেই। তার সাথে তার আরো কয়েকজন বন্ধু রয়েছে, তাদেরও কোনো খবর নেই। আমি জানি না এখন কি করব। এতটা অসহায় নিজেকে কখনো মনে হয়নি। কার সাথে কিভাবে যোগাযোগ করব। নিখোঁজ বাবার জন্য চোখের পানি আর আবেগ যেন বাদ মানছে না ভারতীয় এই কিশোরীর। নেপাল থেকে তিব্বতের কৈলাস পর্বতের পথে ভয়াবহ বন্যার পর নিখোঁজ স্বজনদের অপেক্ষায় এখন এমনই দুঃসময় কাটছে পরিবারের সদস্যদের। কেউ চোখের পানি মুছছেন, কেউ বারবার ফোন করছেন, আবার কেউ তাকিয়ে আছেন মোবাইলের স্ক্রিনে, কখন আসবে একটি কাঙ্ক্ষিত খবর। আমার ভাই তীর্থে গিয়েছিল। ট্রাভেল এজেন্ট জানিয়েছে কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বেশি তারা আর কিছুই জানাতে পারেনি। ভারতের চিত্র একই। দূতাবাস, সরকারি দফতর, রাজনৈতিক নেতা, যে যার কাছে পারছেন ছুটছেন তারা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত উত্তর। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যার পর নিখোঁজ শত শত তীর্থযাত্রী এবং পর্যটকের স্বজনদের এখন দিন কাটছে অনিশ্চয়তায়। দক্ষিণ ভারতের কুম্বাকোনামে ট্রাভেল এজেন্সি সুপার যাত্রার মাধ্যমে কৈলাসে গিয়েছিলেন প্রায় 60 জন। বন্যার পর তাদের মধ্যে প্রায় 36 জনের কোনো খোঁজ নেই বলে জানানো হয়েছে। কেউ বলছেন ট্রাভেল এজেন্সি জানিয়েছে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু কারা হাসপাতালে, কারা নিরাপদে, সেই তথ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ট্রাভেল এজেন্ট বলছে খবর পেলে জানাবে, কিন্তু এখনো কোনো খবর আসেনি আমাদের জন্য। নিখোঁজদের তালিকায় ভারতীয়দের পাশাপাশি আছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানের নাগরিকও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অমানবিকতার চূড়ান্ত রূপ দেখছে নেপাল। দুর্যোগ তাণ্ডবে যখন বিপর্যস্ত পুরো দেশ, তখন হরিলুটে ব্যস্ত সুযোগ সন্ধানীরা। ঢলে ভেসে আসা মরদেহ থেকে কেউ চুরি করছে অলংকার, আবার কেউ জঞ্জাল থেকে সংগ্রহ করছে গ্যাস সিলিন্ডার সহ নানা তৈজসপত্র। বিশৃঙ্খলার দায়ে বেশ কয়েকজনকে আটকও করেছে নেপাল পুলিশ। কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সেই দৃশ্যই দেখা গেল নেপাল তিব্বতের চলমান দুর্যোগে। পাহাড়ি ঢলের তাণ্ডবে যখন বিপর্যস্ত পুরো দেশ, তখন সেই বিপদের সুযোগ নিচ্ছে কিছু সুবিধাভোগী মানুষ। স্রোতে ভেসে আসা মরদেহ থেকে কেউ কেউ খুলে নিচ্ছে গহনা, অলংকারের মতো মূল্যবান সামগ্রী। ঘটনার একাধিক ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য বিষয়টি ভাইরাল হলে নজর কাড়ে নেপাল পুলিশের। আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিদের। ভেসে আসা জঞ্জাল থেকেও চলছে তৈজসপত্র সংগ্রহের হরিলুট। ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায় রসুয়া জেলা ও ভারত নেপাল সীমান্ত সংলগ্ন নদী এলাকায় ফুঁসে ওঠা স্রোতের সঙ্গে কাদা আবর্জনার পাশাপাশি ভেসে আসছে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ির বিভিন্ন সামগ্রী। এর মধ্যে বিপুল সংখ্যক রান্নার গ্যাসের সিলিন্ডারও দেখা যায়। জীবন উপেক্ষা করে এসব ভাসমান স্তূপ থেকে বহু গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে উৎসুক জনতা। কেউ কেউ আবার সংগ্রহ করছে কাঠের আসবাবপত্র।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নেটিজেনরা এসব ঘটনাকে চরম অমানবিকতা ও হরিলুট আখ্যা দিচ্ছেন। তাদের মতে ভয়াবহ দুর্যোগে যখন এত মানুষের প্রাণহানি হচ্ছে, তখন দুর্গতদের ভেসে যাওয়া সম্পদ সংগ্রহে মেতে ওঠা লজ্জাজনক। অনিক রহমান, যমুনা নিউজ। নেপালে দুর্যোগের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিশাল আকৃতির মাছ ধরার বেশ কিছু ভিডিও। পানি কমতেই নদীর পাড়ে দেখা মিলছে বড় বড় মাছের, আর সেগুলো ধরতে জীবনের ঝুঁকি নিয়েই উত্তাল স্রোতে ঝাঁপ দিচ্ছেন স্থানীয়রা। তবে দুর্ঘটনার শঙ্কায় উত্তাল নদী থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। চারিদিকে বন্যার ভয়াবহতা, পানি, কাদা আর ধ্বংসস্তূপ। নিখোঁজ রয়েছে হাজারো মানুষ। হঠাৎ সেই পানিতেই শুরু হয়েছে মাছ ধরার উৎসব। চিতওয়ানের নারায়ণী নদীর তীরে এখন এমনই দৃশ্য। বন্যার তীব্র স্রোতে প্রচুর মাছ ভেসে আসায় মাছ ধরার জন্য হুমড়ি খেয়ে পড়েন বাসিন্দারা। কেউ জাল ফেলছেন, কেউ আবার স্রোতের মধ্যে নেমে খালি হাতেই মাছ ধরার চেষ্টা করছেন। তীব্র স্রোতের তোয়াক্কা না করেই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই নদীতে নেমে মাছ ধরতে দেখা গেছে অনেককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পানি কিছুটা কমে যাওয়ার পর কাদা আর ধ্বংসস্তূপের মধ্যেই চলছে মাছ ধরার হিড়িক। কারোর হাতে উঠে এসেছে বিশাল ক্যাটফিশ, মহাশোল, আবার কেউ ধরছেন বাঘাইরের মতো বড় মাছ। মুহূর্তেই সেই মাছ ঘিরে উচ্ছ্বাস। কেউ ছবি তুলছেন, আবার কেউ বাড়ি নিয়ে যাচ্ছেন বিশাল বিশাল মাছ। বিশেষজ্ঞরা বলছেন ত্রিশুলি সহ নেপালের নদীগুলোর গভীর অংশ, পাহাড়ের নিচের গর্ত, শান্ত জলাধার ও নদীর পাশের ছোট্ট জলাশয়ে বড় মাছ দীর্ঘদিন ধরে থাকতে পারে। বন্যার প্রবল স্রোতে নদীর গভীরে থাকা মাছগুলো দিক হারিয়ে ফেলতে পারে। ফলে স্রোতের টানে তারা নদীর তীরের অগভীর পানিতে চলে আসায় সহজেই মানুষের নাগালে এসেছে। তবে পানি কমলেও নারায়ণী নদীর স্রোত এখনো ভয়ঙ্কর। তাই মাছের লোভে জীবন ঝুঁকিতে না ফেলে উত্তাল নদী থেকে দূরে থাকতে স্থানীয়দের বারবার সতর্ক করছে প্রশাসন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। হিমালয় কন্যা নেপালকে যেমন দুহাত ভরে প্রকৃতি তার রূপ দিয়েছে, তেমনি মুখোমুখি করেছে ভয়াবহ এক বাস্তবতার। ভৌগোলিক কারণেই দেশটির বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ। ইন্ডিয়ান ও ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থানের কারণেই ভূমিকম্পের রেড জোনে নেপাল। পাশাপাশি খাঁড়া পর্বত, তীব্র মৌসুমি বৃষ্টি, ভূমিধস ও হরপা বান বাড়িয়ে দিয়েছে দুর্যোগের ঝুঁকি। শঙ্কা আরও বেড়েছে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলে। শুভ্র চূড়ার হিমালয় পর্বতমালার সৌন্দর্য দিয়েই নেপালের পরিচয়। বিশ্বের শীর্ষ 10 পর্বতশৃঙ্গের 8টির অবস্থান এই মানচিত্রে। হিমালয় কন্যা হিসেবে পরিচিত দক্ষিণ এশিয়ার দেশটি অবশ্য যুগ যুগ ধরে দেখছে মুদ্রার উল্টোপিঠো। দুনিয়ার অন্যতম দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি এটি। পরিসংখ্যান বলছে 1983 থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত নেপালে ভূকম্পন, ভূমিধস, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রাণ গেছে প্রায় 44,000 মানুষের। দেশটির 99% প্রশাসনিক এলাকায় কোনো না কোনো দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বন্যা 63.6% আর ভূমিধস 59.7% এলাকাকে প্রতিনিয়ত চোখ রাঙাচ্ছে। কিন্তু কেন এত বেশি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশটি? ভূপ্রকৃতি গবেষণা বলছে পৃথিবীর অন্যতম বড় দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত এই দেশ। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে প্রায়ই বড় ধরনের ঝাঁকুনি সইতে হয় দেশটিকে। তাছাড়া জুন থেকে সেপ্টেম্বর বছরের এই 4 মাস তীব্র মৌসুমি বৃষ্টির সাক্ষী হয় নেপাল। ভারী বৃষ্টির ফলে প্রতি বছরই কোথাও না কোথাও ভূমিধস ও হরপাবানে প্রাণহানির খবর মেলে। হিমালয় কন্যার আরেক উৎপাত খারাপ ভূপ্রকৃতির সাথে হিমবাহ হ্রদ বিস্ফোরণ। গত কয়েক দশকে দেশটিতে প্রায় 26টি হিমবাহ হ্রদ বিস্ফোরণ হয়েছে। 2020 সালের এক গবেষণায় নেপাল, তিব্বত ও ভারতের 3টি নদী অববাহিকায় 47টি বিপজ্জনক হিমবাহ হ্রদ শনাক্ত করা হয়। এর মধ্যে 21টি ছিল নেপালে। প্রায় ভূমিধস কিংবা হিমবাহ হ্রদ বিস্ফোরণের জেরে পানি, মাটি ও পাথর খাড়া ঢাল বেয়ে বিপজ্জনক গতিতে লোকালয়ে নেমে আসে। দেখা দেয় আকস্মিক বন্যা। প্রকৃতিবিদরা বলছেন নির্বিচারে গাছ কাটা আর অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে আগের তুলনায় তীব্র হয়েছে প্রকৃতির প্রতিশোধ, বেড়েছে জানমালের ক্ষয়ক্ষতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ হওয়া ভারতীয়দের বেশিরভাগই তীর্থযাত্রী।
তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান, যেখানে নেপাল হয়ে যাত্রা করেন তীর্থযাত্রীরা। প্রতি বছরই হাজারো মাইলের দুর্গম পথ পাড়ি দিয়ে পবিত্র স্থানে যান বিপুল সংখ্যক মানুষ। শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্যই নয়, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীদের কাছেও গুরুত্বপূর্ণ স্থানটি। বিধ্বংসী হরপাবানে বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চল। হতাহতের আঁচ লেগেছে প্রতিবেশী ভারতেও। নিখোঁজ ও নিহতদের মধ্যে বড় অংশই ভারতীয়, যাদের সবাই হিন্দু ধর্মাবলম্বী। মূলত ভারতীয় তীর্থযাত্রীদের গন্তব্য ছিল তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত ও মানস সরোবর। পাশাপাশি অবস্থিত এই দুটি তীর্থকেন্দ্র হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। নেপালের দুর্গম পথ পাড়ি দিয়ে সেখানে প্রতি বছরই যান হাজার হাজার ভারতীয়। হিন্দু ধর্মমতে কৈলাসে বাস করেন শিব ও দেবী পার্বতী, আর পুণ্যরথ মানস সরোবরে স্নান করলে মিলবে পাপমুক্তি। শুধু হিন্দু নয়, বৌদ্ধ, জৈন আর বন ধর্মাবলম্বীদের কাছেও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত কৈলাস পাদদেশের বিভিন্ন স্পট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20,000 ফুট উচ্চতায় অবস্থিত কৈলাস, আর তাই সেখানে যেতে পাড়ি দিতে হয় দুর্গম পাহাড়ি পথ। তীব্র শীতল পরিবেশ আর অক্সিজেনের স্বল্পতা পদে পদে। পর্বতের সবচেয়ে কঠিন যে অংশ তার নাম কৈলাস পরিক্রমা। ভারতীয়দের জন্য কৈলাস মানস সরোবর যাওয়ার প্রধান পথ তিনটি: উত্তরাখণ্ডের লিপুলেখ, সিকিমের নাথুলা পাস এবং নেপাল হয়ে তিব্বত। এর মধ্যে উত্তরাখণ্ডের পথে ঐতিহ্যগতভাবে হেঁটে যেতে হয়, তবে যোগাযোগের ব্যবস্থা অন্য দুই রুটের চেয়ে খারাপ হওয়ায় এই রুটে তুলনামূলক কম মানুষ যাতায়াত করে। কোভিডের পর থেকে সিকিমের নাথুলা পাস রুট বন্ধ। বাকি রইল নেপালের এই রুট। হিলসা সীমান্ত দিয়ে সরাসরি তিব্বতে প্রবেশ করেন তারা। এবার সেই পথই হরপাবানের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে তেহরান সফর করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনায় গুরুত্ব পায় সংঘাত কমানো, সংলাপ পুনরায় শুরু এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়। তবে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে কঠোর জবাব দেবে তেহরান। অন্যদিকে কাতার বলছে, আলোচনার মাধ্যমেই উত্তেজনা কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানো সম্ভব। নেটো ভূখণ্ডে হামলা চালাবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সিআইএ প্রধান জন র্যাডক্লিফের মস্কো সফর নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেন, রাশিয়ার কোনো বিশেষ বার্তা পৌঁছে দিতে র্যাডক্লিফকে পাঠানো হয়নি। নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই রুশ গোয়েন্দা প্রধানের সঙ্গে তার বৈঠক হয়েছে। পুতিনের সাথে আমার আলোচনা হয়েছে। তিনি ন্যাটোর কোনো ভূখণ্ডে হামলা চালাবেন না। আমার মনে হয় হরমুজ প্রণালীর ব্যাপারে রাশিয়া বেশ ভালো আচরণ করেছে। যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে অবস্থিত লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সরকারি নথি ও মানচিত্রে লেক অন্টারিওর পরিবর্তে লেক আমেরিকা নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, কানাডায় এই হ্রদের আগের নামই বহাল থাকবে। প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে প্রচলিত লেক অন্টারিও নামটি এসেছে ওয়েন্ডার্ড ভাষার ওন্টারিও শব্দ থেকে, যার অর্থ বড় বা সুন্দর হ্রদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার অন্টারিও প্রদেশের সীমান্তে থাকা এই হ্রদ গ্রেট লেকসের অন্যতম গুরুত্বপূর্ণ জলাধার। এবার সে ঐতিহাসিক নাম বদলের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে গ্রেট লেকসের মানচিত্র সামনে রেখে তিনি জানান, লেক অন্টারিওর নতুন নাম হবে লেক আমেরিকা। আমরা অন্টারিও লেকের নাম পরিবর্তন করে অবিলম্বে লেক আমেরিকা রাখতে যাচ্ছি। আমি আদেশে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে এই পরিবর্তন কার্যকর হবে। এটি এখন আনুষ্ঠানিক। নির্বাহী আদেশ অনুযায়ী মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডাগ বারগাম ও ভৌগোলিক নাম বিষয়ক বোর্ডকে 30 দিনের মধ্যে নাম পরিবর্তনের প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। সরকারি মানচিত্র ও নথির পাশাপাশি ভৌগোলিক নামে তথ্য ব্যবস্থাও হালনাগাদ করা হবে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইলেকট্রনিক নথিতে এরই মধ্যে নতুন নাম কার্যকর হয়েছে।
তবে নাম বদলের এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্র কানাডার সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনার মধ্যেই। দুই দেশের বাণিজ্য আলোচনা স্থগিত হওয়ার পর একে অপরের পণ্যে বড় অঙ্কের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন ও অটোয়া। ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, লেক অন্টারিও নামটি 400 বছরেরও বেশি পুরনো। যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হওয়ার অনেক আগ থেকেই এই নাম প্রচলিত। তাই ভবিষ্যতেও কানাডা এই হ্রদকে লেক অন্টারিও নামেই ডাকবে। একই কথাই বলেছেন শিল্পমন্ত্রী মেলানি জোলি। আমরা একে সবসময় অন্টারিও হ্রদ বলেই ডাকবো। আমরা আমাদের বৃহৎ হ্রদগুলো নিয়ে গর্বিত, আর এটা আমাদের দেশের ভিত্তিরই একটি অংশ। ভৌগোলিক নাম পরিবর্তনে ট্রাম্পের এমন উদ্যোগ অবশ্য নতুন নয়। এর আগে মেক্সিকো উপসাগরের নাম বদলে গালফ অফ আমেরিকা করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্ত মেনে নেয়নি মেক্সিকো। দেশটি এখনও পুরনো গালফ অফ মেক্সিকো নামই ব্যবহার করছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। গণহত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত সার্বীয় জেনারেল রাতকো স্লাদিজ নেদারল্যান্ডস একটি কারাগারে মারা গেছেন। স্রেব্রেনিৎসা গণহত্যায় সক্রিয় ভূমিকা থাকায় তিনি বসনিয়ার কসাই হিসেবে পরিচিত। সাবেক যুগোস্লাভিয়ার সমাজতন্ত্রের পতনের পর রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়লে নৃশংসতার জন্য কুখ্যাত হয়ে ওঠেন সাবেক এই সার্বীয় জেনারেল। 1992 থেকে পরবর্তী 3 বছর চলা ওই যুদ্ধে 1 লাখ মানুষ নিহত হয়। জাতিসংঘের সুরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত একটি আশ্রয় কেন্দ্রে বসনিয়ার প্রায় 8000 মুসলিম নারী, পুরুষ ও কিশোরকে হত্যা করে মাদিজের নেতৃত্বাধীন বাহিনী। ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ডে 14 নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানিরা। কর্তৃপক্ষের জবাবদিহিতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা PIMS এর বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় শিশুদের ন্যায় বিচার দাও স্লোগান দিয়ে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালানো হয়। বুধবার হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডে ভয়াবহ আগুনে ঝরে 14 নবজাতকের প্রাণ। স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিকভাবে জানান, এসির কম্প্রেসর বিস্ফোরণের কারণেই এই অগ্নিকাণ্ড। তবে বৃহস্পতিবার সংসদীয় কমিটি জানায়, আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার পর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাশাপাশি ফেডারেল স্বাস্থ্য সচিব আসলাম ঘড়িকে সাময়িক বরখাস্ত করেন। দর্শক, যমুনা ডেস্ক আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।